আজকে আমরা প্রথম অংশে আমরা শিখলাম হচ্ছে কিভাবে নেম স্পেস ব্যবহার করতে হয় এবং অটোলোড ফাংশন ব্যবহার করে আমরা ইনক্লুড করানোর কাজটা ডাইনামিক্যালি করতে পারি বা রিকোয়ার ওয়ান্সের কাজটা ডাইনামিক্যালি করতে পারি। সবগুলো ক্লাসকে, যেগুলো ক্লাস শুধুমাত্র সেই ক্লাসগুলোই অ্যাড হবে যে ক্লাসগুলো আমাদের স্ক্রিপ্টে ব্যবহার করা হয়েছে। মনে করেন এটা ছিল প্রসেস ডট পিএইচপি স্ক্রিপ্ট, তার মধ্যে ব্যবহার করা হয়েছিল দুটো ক্লাস। আমরা দেখলাম জেড ইঞ্জিন অটো ওই ক্লাস গুলো যখন আনডিফাইন্ড থাকে অটো কল করে কাকে, আনডিফাইন্ড ক্লাস পেলে কাকে কল করে, অটোলোড নামক ম্যাজিক ফাংশনকে কল করে। তো সেখানে আমরা কি করে দিলাম, ওই আনডিফাইনটাকে আমরা যখন ডিফাইন করে দিলাম এরপর থেকে ওই ক্লাসটা পেলেও সে আর একে কল করবে না, কারণ ওটা তখন ডিফাইন্ড হয়ে যাবে, আনডিফাইন্ড আর থাকবে না এটা। তো এখন আমরা এই অটোলোডিংয়ের কাজটা করাবো, বাট ব্যবহার করব মানে আরেকটা টেকনোলজি, সেটা হচ্ছে কম্পোজারের মাধ্যমে অটোলোড করব। এই এত কষ্ট করে যে জিনিসটা একটু আগে করছেন সেই জিনিসটা মানে ব্যাকডেটেড, এটা এখন আর ব্যবহার হয় না। ঠিক আছে, এই জিনিসটা ব্যবহার হয় না। সুতরাং এই জিনিসটাকে আমরা ফেলে দেওয়ার আগে এক্সাম্পল হিসেবে আমরা রাখবো। বাট আমরা এক কাজ করি, এই যে দুইটা ফাইল, এই দুইটা ফাইলকে কপি করি একটা একটা করে কপি করলাম, আবার পেস্ট করলাম, ফর্মের শেষে খালি কম্পোজার কথাটা যোগ করি, ফাইল নেমের শেষে কম্পোজার কথাটা যোগ করি। তাহলে বুঝবো যে এই ফর্মটা হচ্ছে কম্পোজার দিয়ে যে এক্সপেরিমেন্টটা এখন করব তার জন্য ফর্ম। আর প্রসেস পিএইচপিটাকে কপি করে পেস্ট করি সেম জায়গাতেই, প্রসেসের শেষে লিখে দেই কম্পোজার। এটা এই কারণেই করা, আগের এক্সারসাইজটা যেন ওভাররাইট না হয়ে যায়। আগের এক্সারসাইজটাকে আমরা অক্ষত রেখে নতুন এক্সপেরিমেন্টটা করব। মানে আগে আমরা কি কি ফাইলে কাজ করেছি, একটু আগে অটোলোড ফাংশন দিয়ে কাজ করেছিলাম কি, ইনফরমেশন কালেকশন ফর্ম এবং প্রসেস পিএইচপি ব্যবহার করে দেয়, রাইট? আর এখন কাজ করব কম্পোজার ব্যবহার করে। কোন দুইটা ফাইল নিয়ে, ভিউ ফাইল কোন দুইটা কাজে লাগবে কম্পোজার ব্যবহার করে, ইনফরমেশন কালেকশন ফর্ম কম্পোজার আর প্রসেস কম্পোজার। এটা তো ইজি একটা কথা। হ্যাঁ, আগেরটাকে আমরা ব্যাকআপ হিসেবে রেখে দিলাম, নতুন ফাইল নিলাম, কিন্তু কন্টেন্টগুলোকে কপি পেস্ট করলাম। যেহেতু বলছি যে অটোলোড ফাংশনটাকে ব্যবহার করব না, নির্দ্বিধায় প্রসেস কম্পোজার থেকে অটোলোড ফাংশনটাকে ফেলে দিতে পারি না। আমরা কি বলছি এখানে, কি অটোলোড ফাংশনটার কাজটা, অটোলোড ফাংশন দিয়ে আমরা কাজটা করাবো না, কাকে দিয়ে করাবো, কম্পোজারকে দিয়ে। তো কম্পোজারকে দিয়ে কাজ করানোর জন্য আমরা আগে তো আমাদের এই অটোলোড ফাংশন ব্যবহার করব না, এটা বললাম, কেটে দিলাম, মানে প্রসেস কম্পোজার থেকে অটোলোড ফাংশনটা বাদ দিয়ে দিলাম। এখন দেখা যাবে আর আরেকটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ইনফরমেশন কালেকশন ফর্ম কম্পোজার যে ফর্মটা আছে সেখানে প্রসেস ডট পিএইচপি আছে, ওটাকে করে দিতে হবে কি, প্রসেস কম্পোজার ডট পিএইচপি, রাইট? এই ফর্মটাকে করে দিতে হবে প্রসেস কম্পোজার ডট পিএইচপি। এখন দেখেন প্রসেস কম্পোজার ডট পিএইচপিকে আমরা যদি রান করি, একটা ফর্ম আসলো, ডাটা দিলাম, একটা ডেট অফ বার্থ চুজ করলাম, সাবমিট দিলাম। সে যে স্টুডেন্ট ডিটেক্ট করতে পারছে, বাট ফেটাল এরর বলতেছে। কি বলতেছে? ফেটাল এরর। কেন ফেটাল এরর? কারণ আমাদের কোনো অটোলোডের বিষয়টা নাই, রিকোয়ারের ব্যাপারটা এখানে উল্লেখ করা নাই, তাই না? এই কাজটা আমরা এখন, তার কাছে কি জিনিসটা আনডিফাইন না, এই ক্লাসগুলো আনডিফাইন। তো এখন কম্পোজার কথাটা যে বারবার বললাম আজকে, কম্পোজার কি কেউ তো প্রশ্ন করলেন না, কম্পোজারটা কি? গুগল করেন তো কম্পোজার পিএইচপি, কম্পোজার স্পেস পিএইচপি গুগল করেন, তারপর গেট কম্পোজার ডট অর্গ যে ওয়েব পেজটা, ওটা ক্লিক করেন। কিছু এসেছে এই জিনিসটা? এখানে কি কি বলছে, কম্পোজার কি, মিউজিক কম্পোজার? লোগোটা দেখে মনে হচ্ছে যে মিউজিক কম্পোজার, আসলে কিন্তু মিউজিক কম্পোজার না। এখানে কি বলছে, কম্পোজার, নিচে লেখাটা কি,
ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএইচপি। এখন কম্পোজার কি? কম্পোজারের উত্তর খুঁজতে গিয়ে আমরা পাইলাম কম্পোজার হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএইচপি। এখন আসতেছে ডিপেন্ডেন্সি কি? ডিপেন্ডেন্সি কি? নির্ভরশীলতা। আপনার প্যারেন্টসের উপর আপনি একটা বয়স পর্যন্ত নির্ভরশীল আছেন বা ছিলেন, তো সেগুলো হচ্ছে নির্ভরশীলতা। তেমনি আমাদের প্রজেক্টে এখন আমরা বর্তমানে এই ছোট্ট প্রজেক্টে আমাদের নির্ভরশীলতা আছে। কার উপর নির্ভরশীলতা আছে? আমাদের এই ক্লাস ফাইলগুলোর উপর নির্ভরশীলতা আছে। সো এই যে ক্লাস ফাইলগুলোকে চেনায় দেওয়া অটোলোডিংয়ের মাধ্যমে, এগুলো কি একটা নির্ভরশীলতা না? নির্ভরশীলতা সলিউশনটা আমরা এখন বলতেছি। এর আগে করছিলাম অটোলোড ফাংশন দিয়ে ডিপেন্ডেন্সিটাকে ম্যানেজ করছিলাম। এবার ডিপেন্ডেন্সিটাকে ম্যানেজ করবো কার দ্বারা? কম্পোজার দ্বারা। তো কম্পোজার কি? এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। কেউ যদি প্রশ্ন করে হোয়াট ইজ কম্পোজার ইন পিএইচপি, আপনারা বলবেন সে ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএইচপি। ঠিক আছে? এখন কিভাবে ডাউনলোড করে বাসায় ইনস্টল করে নেবেন, এটা সিম্পল প্রসেস। নেক্সট দিয়ে দিয়ে চলে যাবেন, কাজ শেষ। এই ডাউনলোড আমি একটা লিঙ্ক দিছি না আপনাদেরকে, ওটা একই লিঙ্ক। তো যখন কম্পোজার আপনার পিসিতে ইনস্টল করা হয়েছে কিনা টেস্ট করবেন কিভাবে? কমান্ড প্রম্পটে যান, সিএমডি কমান্ড প্রম্পটে গিয়ে এখানে টাইপ করেন শুধু কম্পোজার টাইপ করার পর যদি দেখেন এই জিনিসটা এসছে, যে এইভাবে কম্পোজার লেখা একটা কি এসছে, স্ক্রিন আপনার এসছে, তাহলে কি এটা সাকসেসফুলি ইনস্টল, কম্পোজারটা ইনস্টল করা আছে আপনার পিসিতে। ঠিক আছে? এখন কম্পোজার ব্যবহার করে আমরা অটোলোডিং এর কাজটা করব। সেটা কিভাবে করব? কোথায় যেতে হবে? আমাদের মূল প্রজেক্টে, আপনারা খেয়াল করেন, একটু মনোযোগী হন। মূল প্রজেক্টে এখন আমরা কম্পোজার কাজ করে কার মাধ্যমে জানেন? কম্পোজারকে কোনো নির্দেশ দিতে হলে নির্দেশটা পাঠাইতে হয় জেসন ফাইলের মাধ্যমে। জেসন, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের মাধ্যমে কম্পোজারকে দিয়ে কাজ করায় নিতে হয়। সে ওই ভাষা বুঝে, অন্য কোনো ভাষায় সে বললে বুঝে না। তো আমরা কম্পোজারের সাথে কমিউনিকেট করার জন্য একটা জেসন ফাইল লিখব। আমাদের প্রজেক্ট রুটের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল, খেয়াল করেন কি করব? প্রজেক্ট রুটের উপর রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল দিয়েছেন। এবার ফাইলে ক্লিক করলাম, লিখছি কম্পোজার ডট JSON, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, JSON। কম্পোজার বানানটা একটু রিচেক করেন, COMPOSER, কম্পোজার। জি, ডিরেক্টরি রুটে হবে, ডিরেক্টরি রুটে হবে। আবার দেখাচ্ছি, আপনি দেখেন। রাইট বাটন ক্লিক করলাম, এখন দেখছে না, এদিকে তাকান। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলাম প্রজেক্ট নেমের উপর, তারপর নিউতে গেলাম, ফাইলে গেলাম, তারপর এখানে নামটা দিব কম্পোজার ডট JSON একটা, তারপর ওকে দিলে একটা কি ফাইল আসবে আমাদের প্রজেক্টে, একটা জেসন ফাইল চলে আসছে না? চলে আসছে, বাট ইট ইজ এমটি। এটা কি অবস্থায়? খালি অবস্থায় না। এখন জেসন ফাইলের কমিউনিকেশনটা কিভাবে করে একটু কেউ একজন বলতে পারবেন? জেসন ফাইল নিয়ে কাজ করছেন? আচ্ছা, জেসন ফাইলে আমাদের যে খুব বেশি দক্ষ হইতে হবে এমন কোনো কথা নেই। আমাদের একটা ধরাবাঁধা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আমরা বলে দিব আমাদের নেম স্পেস কি, নেম স্পেসের পার্টটা কি। এটাই হচ্ছে উদ্দেশ্য এখনকার কাজ। তো আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে আমি বলছি, দেখেন কার্লি ব্রেসেসের মধ্যে আপনারা জাভাস্ক্রিপ্টে অ্যাজাক্সে যেভাবে কোড করছেন অনেকটা সেরকম। কার্লি ব্রেসেসের মধ্যে আমরা বলে দিচ্ছি আমরা একটা কাজ করব। কি কাজ? অটোলোড, রাইট? ওটা লিখি অটোলোড। কি করব? অটোলোড করব। এবার কোলন দিতে হবে, কোলন দিয়ে কোলনের বাঁ পাশে তো আমি বলতেছি কি করব, কি চাই, আর এই ডান পাশে বলতে হবে কিভাবে চাই। তার মানে আমি চাই অটোলোড, তার জন্য কি কাজ করব সেটা লেখার জন্য জায়গা দিলাম এতটুকু। ঠিক আছে? এখন বলতেছি আমি PSR-4 স্ট্যান্ডার্ডে, কি PSR-4 স্ট্যান্ডার্ডে আমি একটা
কি চাই? অটো লোডিং চাই। অটো লোডিং চাই কি স্ট্যান্ডার্ডে? PSR4। তারপর বলতেছি তারপর আবার কোলন দিয়ে বলতেছি কিভাবে চাই PSR4 স্ট্যান্ডার্ডে। আমি বলতেছি যে আমি চাই আমার নেম স্পেসের নাম হবে অ্যাপ। নেম স্পেসের নাম কি হবে? অ্যাপ। তারপর তার লোকেশন কি? SRC, তারপর BITM, বড় দুইটা স্ল্যাশ করে দিতে হবে। BITM ACIP, আমার ক্ষেত্রে 6টা X, তারপর দুইটা স্ল্যাশ। এই হচ্ছে না আমার ক্লাস ফাইলের পার্টটা। ক্লাস ফাইলগুলো আমার সব এখানে আছে না? আমি অ্যাপ বললে বুঝাইতে চাই অ্যাপ ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে? সুতরাং আমার কি প্রত্যেকবার কোডের মধ্যে এই কথাটা লিখতে হবে? এত লম্বা পাত লিখতে হবে? লিখতে হবে নাকি অ্যাপ লিখলেই হবে? অ্যাপ লিখলেই সে বুঝে যাবে অ্যাপ মানে হচ্ছে এটা। অ্যাপ মানে হচ্ছে সোর্স, BITM ACIP, তারপর এই ফোল্ডারটা। তাই এর আন্ডারে যা ফাইল আছে সেগুলো হচ্ছে অ্যাপের আন্ডারে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের কি শুধু নেম স্পেস একটা? আমাদের দুইটা। যদি দুইটা নেম স্পেস হয় আমি কি করব? এখানে কমা দিব, কমা দিয়ে নিচের লাইনে আসব, তারপর লিখবো আরেকটা নেম স্পেসের নাম কি? ট্যাপ। তো ট্যাপের ক্ষেত্রে লোকেশন সেম না? লোকেশনটা তো সেম। আপনি কি আলাদা কোনো ফোল্ডারে ট্যাপ ক্লাসগুলোকে রাখছেন নাকি একই ফোল্ডারের মধ্যে রাখছেন? একই ফোল্ডারে রাখছেন, তো ওইটা বলে দেন যে ট্যাপের লোকেশনও অ্যাপের লোকেশন যেটা সেটাই। সব ক্লাস ফাইল আমি ওখানেই রাখছি। ট্যাপ ল্যাপ ট্যাপ অ্যাপ আলাদা করি নাই আমি। ঠিক আছে? বুঝা যায়? এখন একটু জিনিসটাকে টেনে ছোট করি, তাহলে আমাদের আর একটু মানে স্ক্রিন, আসলে এই কোডটা এত বড় না যত বড় আমরা এটা গ্যাপ দিয়ে দিয়ে করছি। ছোট্ট একটা কোড। এই কোডটা মোটামুটি মুখস্থই রাখতে পারেন। খালি খেয়াল রাখতে হবে যখন আপনার পাথ ভিন্ন হবে তখন এখানে এসে চেঞ্জ করবেন। আপনি চান অ্যাপ মানে বুঝাইতে অন্য আরেকটা ডিরেক্টরি, তখন এখানে এই ডিরেক্টরিটা ওই যেটা চান সেটা বলে দিবেন। আর জেসন ফাইলে যখন চেঞ্জ করবেন তখন আপনাকে একটা কাজ করতে হবে। জেসন ফাইল যখনই আপনি আপডেট করবেন তখন একটা কাজ ম্যান্ডেটরি, সেটা হচ্ছে এই জেসন ফাইলটাকে কম্পাইল করে নাও। কম্পাইল কিভাবে করব? আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব। প্রজেক্ট ফোল্ডার কোথায়? CXAMPP htdocs, তারপর P45 নেম স্পেস। এই যে এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার না? এখানে composer.json দেখেও তো বুঝতে পারতেছি এটা আমাদের কি প্রজেক্ট ফোল্ডার। এই প্রজেক্ট ফোল্ডারে থাকা অবস্থায় composer.jsonটাকে আপনি দেখতে পাচ্ছেন, এমন অবস্থায় শিফট চেপে রাইট বাটন চাপ দিবেন খালি জায়গায় নিয়ে। তখন দেখবেন কমান্ড প্রম্পট উইন্ডো হিয়ার এই মেসেজটা আসছে। এটা কিন্তু শুধু রাইট বাটন ক্লিক করলে আসবে না। শুধু রাইট বাটন ক্লিক করলে কমান্ড উইন্ডোতে যাওয়ার সুযোগ দিবে না, কিন্তু শিফট চেপে ধরে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন তখন আপনাকে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার এখানে একটা অপশন দিবে। তখন আপনি এখন দেখেন আপনি আপনার প্রজেক্টের আন্ডারে কমান্ড উইন্ডো খুললেন। এই কাজটা কিন্তু সহজেও করা যায়, কিন্তু কারো কারো ঝামেলা হইতে পারে, এই কারণে আমি এইভাবে করে নেই। PHP স্ট্রম থেকেই যাওয়া যায়। কিভাবে যায়? PHP স্ট্রম থেকে কিভাবে যাওয়া যায়? টুলসে যাব, টুলসে গিয়ে রান কমান্ড। তাইলে কিন্তু এখানেও কিন্তু একই জায়গা, কিন্তু মাঝে মাঝে একটু অনেকের পাথের কিছু ঝামেলার কারণে সমস্যা করে, তাই আমরা ওইটা দেখাচ্ছি না। আমরা কি দেখাচ্ছি? রুটে যাব, রুটে গিয়ে রাইট বাটন ক্লিক করে কি দিব? রাইট বাটন কি দিয়ে ক্লিক করব? শিফট চেপে ধরে, তারপর শো কমান্ড উইন্ডো হিয়ার এই বাটনটা ক্লিক করার পর এমন একটা জিনিস আমাদের আসবে যেখানে লোকেশন হিসেবে সেট করা থাকবে কি আমাদের প্রজেক্টটা না? পার্টটা আমাদের প্রজেক্টের পাত না? আচ্ছা, এখানে আমাদের লিখতে হবে জেসন ফাইলটাকে কম্পাইল করার জন্য। আমাদের তো জেসন ফাইলটা লেখা শেষ, এখন কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য আমরা লিখব কম্পোজার স্পেস ডাম্প ড্যাশ অটোলোড। ওই এই কথাটা ছোট হাতের, সব ছোট হাতে লিখবেন। কম্পোজার ডাম্প অটোলোড ছোট হাতে লিখে কি করবেন? মজা একটু কাজ করেন, একটা এটাকে স্ক্রিনটাকে ছোট করেই এই ফোল্ডারের দিকে একবার তাকায় নেন। কয়টা ফোল্ডার আছে এখানে?
তিনটা ফোল্ডার আছে, তাই না? যখন আপনি ডাম্প অটোলোড করেন তখন ওই ফোল্ডারটার দিকে তাকায় থাকেন, ডাম্প অটোলোড এন্টার দিয়ে ওই ফোল্ডারের দিকে তাকায় থাকেন। কি হইলো, একটা কোনো চেঞ্জ হয়েছে? ভেন্ডর নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ভেন্ডর নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ভেন্ডর ফোল্ডারের মধ্যে, ভেন্ডর ফোল্ডারটার মধ্যে যদি দেখেন কম্পোজার অটোলোড দুইটা জিনিস আসছে, দ্যাট মিনস ইউ আর ডান। আপনি কাজ করছেন, আপনার কম্পাইলিংয়ের কাজটা, জেসন ফাইলটা কম্পাইল হয়ে ভেন্ডর ফোল্ডার জেনারেট হওয়া মানে আপনার কম্পোজারের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে এবং আপনার অ্যাপ নেম স্পেস কি সেটা এখন জানে। কিন্তু একটা কাজ আমাদের করতে হবে, এই তো গেল ভেন্ডর ফোল্ডারটা আসার পর আমরা ওই কমান্ড প্রম্পটটা করে ফেলবো, কেটে দিব, দরকার নাই আর। এখন আমরা কি করব, কোথায় যাব? এখন কোথায় যাব বলেন? এটা তো জেসন ফাইলটা, প্রসেস কম্পোজারে যাব, গিয়ে আমরা দেখি ভেন্ডর নামে একটা ফোল্ডার আসছে না আমাদের? এদিকে তাকান, সবাই পর্দায় তাকান। ভেন্ডর নামে একটা ফোল্ডার আসছে, এর ভিতরে কি ফাইল আছে? একটা অটোলোড পিএইচপি। এই ফাইলটাকে সবগুলা ভিউ ফাইলে আমাদের কিন্তু রিকোয়ার করতে হবে। তো এখানে রিকোয়ার ওয়ান্স হোয়াট? অটোলোড পিএইচপি। আমি আসি কোথায় এখন? আমি কই ভেন্ডরে আছি? আমি তো আছি প্রসেস কম্পোজারে। দ্যাট মিনস এই ফোল্ডারের ভিতরে আছি বর্তমান আমার অবস্থান। এই স্ক্রিপ্টের অবস্থান কোথায়? এটা না? তো আমাকে কয় ঘর লাভ দিতে হবে? 2 ঘর লাভ দিতে হবে। লাভ দিলাম। লাভ দেওয়ার পর আমি কাকে পাইলাম? সোর্সকে পাইলাম নাকি ভেন্ডরকে পাইলাম? ভেন্ডরকে পাইলাম। ভেন্ডরের ভিতর কে আছে? অটোলোড ডট পিএইচপি। এটাকে কি করে নিতে হবে? আমাদের রিকোয়ার ওয়ান্স করে নিতে হবে। এখন গিয়ে দেখেন আমাদের ওই যে যতগুলা ক্লাসই থাকুক আমাদের প্রজেক্টে, তারা কিন্তু আমাদের পরিচিত, অপরিচিত না। এখন আপনি যদি চালান এই ইয়েটাকে, এই ফর্মটাকে যদি চালান, কম্পোজার ফর্মটাকে যদি চালান, মানে ইনফরমেশন কালেকশন ফর্ম কম্পোজার, এটাকে যদি চালান, এখানে দেই মিস্টার এক্স, তারপর এখানে স্টুডেন্ট আইডি দিলাম 112233, তারপর এখানে দিলাম হচ্ছে একটা ডেট অফ বার্থ, তারপর দিলাম সাবমিট। তাহলে দেখা যাচ্ছে কি তিনোটা ইনফরমেশন যেহেতু পেয়েছে, সে আই এম এ স্টুডেন্ট, আই এম মিস্টার এক্স, আইডি হচ্ছে এত, ডেট অফ বার্থ হচ্ছে এত। এই যে ইনফরমেশনগুলো কোনো দিতে কি সে কোনো দ্বিধা করছে? আচ্ছা, এবার পার্সন হিসাবে চেক করে দেখেন তো, আইডিটা বাদ দেন, আইডিটা বাদ দিলাম। যখন আইডিটা বাদ দেন, সেও তখন পার্সন হিসেবে কাজ করতেছে। দ্যাট মিনস আপনি এই অটোলোডিংয়ের কাজটা কাকে দিয়ে করাইলেন? কম্পোজারকে দিয়ে করাইলেন। কম্পোজারের সাথে যোগাযোগ স্থাপন করছেন জেসন ফাইলের মাধ্যমে, ওটা অন্য কথা। কম্পোজার ফাইলকে অর্ডার দিতে হয়, কম্পোজারকে অর্ডার দিতে হয় কার মাধ্যমে? জেসন ভাষায়। জেসন ভাষায় কম্পোজারকে অর্ডার দিতে হয়। তো আপনার এই কাজটা সবাই আমরা কার মাধ্যমে করতে পারলাম? কম্পোজারের সহায়তায় আমরা অটোলোডিংটা করলাম, রাইট? সাথে আমরা কিছু কিছু জিনিস শিখলাম, কিভাবে ডিরেক্টরি স্ট্রাকচারটা সাজাইছি আমরা। হ্যাঁ, ক্লাস ফাইলগুলো সব থাকতেছে হচ্ছে কোথায়? এসআরসির ভিতর, বিআইটিএম, তারপর সিআরপি ফোল্ডারের ভিতর। তারপর আরেকটা জিনিস লক্ষণীয় আমাদের আজকে শেখা হলো যে আমরা প্রতিটা ক্লাসকে করব আলাদা আলাদা ফাইল। প্রতিটা ফাইলের নাম আর ক্লাসের নাম কি হইতে হবে? সেম হইতে হবে। যেমন পার্সন ক্লাসের ফাইল নেম হবে পার্সন ডট পিএইচপি, স্টুডেন্ট ক্লাসের ফাইল নেম হবে স্টুডেন্ট ডট পিএইচপি, এবং তারা আপনার বলে দেওয়া যে লোকেশন, সেখানে তাদেরকে আমরা জেসন ফাইলে কি বলে দিছি? আমাদের ক্লাস ফাইলগুলো কোথায় আছে? আমাদের ক্লাস ফাইলগুলো কোথায় আছে বলে দিছি। জেসন ইয়েকে এসআরসির ভিতর, বিআইটিএম এর ভিতর, এসিআইপি ফোল্ডারে বলে দিছি না? সুতরাং সেই পাত অনুযায়ী বলেন পিএসআর 4টা ব্রাউজ করেন। এটা হচ্ছে অটোলোডিং রিলেটেড একটা স্ট্যান্ডার্ড। ক্লিন কোডের আমরা যে অ্যাজাইল প্রসেস পড়ছি, পড়ছি অটোলোডার, পিএইচপি ফিগ, তারপর PSR2, PSR, what is the difference between PSR0 and PSR4? বিভিন্ন PSR আছে, স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, ব্যাটল অফ অটোলোডার, ব্যাটল অফ দ্য অটোলোডার্স, বিভিন্নভাবে অটোলোডিং করা যায়। তো PSR4 রে আমরা অটোলোডিংটা কিভাবে করি?
ওভারভিউ, এই যে দেখেন PSR4 সম্পর্কে আপনি যদি জানতে চান এটা আপনাকে পড়তে হবে। ডিটেইল আপনি পাবেন, ঠিক আছে। মোট কথা যারা আরো ডিটেইল জানতে চান তারা ব্রাউজ করবেন, কিন্তু আমাদের কাজ শেখার জন্য যতটুকু বলছি ততদূরে না, আমরা আপনাকে যতটুকু দরকার ততটুকু কোড জিনিসটা দিয়ে দিলাম। জেসন ফাইলে আমাদের এটা PSR4 মেনশন করলে সে বুঝবে যে আপনি PSR4 স্ট্যান্ডার্ডে কি করতে চাচ্ছেন, অটো লোডিংটা করতে চাচ্ছেন। তো হ্যাঁ, ডাবল স্ল্যাশের ব্যাপারটা ওই যে ওই কথাই ঘুরে ফিরে, একটা একটা স্ট্রিং এর মধ্যে আপনি একটা সিঙ্গেল স্ল্যাশ মানে নাথিং, ডাবল স্ল্যাশ মানে ডাবল, হ্যাঁ, ব্যাক স্ল্যাশ। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের কি করলাম আমরা আজকে এই ভিডিওতে, আমরা কি আলোচনা করলাম? আমরা অটো লোডিং বাই ইউজিং কম্পোজার। সুতরাং আমরা এটার মাধ্যমে কম্পোজারে কাজ করলাম। আলটিমেটলি আমাদের কি কি করতে হয়েছিল, এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়েছিল কম্পোজারের মাধ্যমে কাজ করায় নিতে হলে, কম্পোজার যেহেতু কম্পোজার হচ্ছে পিএইচপির একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার, যাকে ইনস্টল করে নিতে হয়, যার একটা ইনস্টলার আছে। আমরা গুগল করে, আমি একদম শুরু থেকে ওভারভিউ বলতেছি, গুগল করে আমরা কি করব, কম্পোজার পিএইচপি লিখলে আমাদের গেট কম্পোজার অর্গ নামে একটা সাইট আছে, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিব এবং করে নিয়ে এটাকে ইনস্টল করে ফেলবো আমাদের পিসিতে। এই এক্সি ফাইলটা ইনস্টল করার পর আমরা চেক করব যে আমাদের কম্পোজারটা কি ইনস্টল হয়েছে কিনা। সরি, কমান্ডের মধ্যে লিখলেই হবে কম্পোজার। লিখলে যদি এরকম কম্পোজার স্ক্রিনটা আসে তাহলে আমরা বুঝবো আমাদের কম্পোজার আমাদের পিসিতে সাকসেসফুলি ইনস্টল করা হয়েছে। আর যখন আমাদের পিসিতে কম্পোজার ইনস্টল করা থাকবে, কম্পোজারটা কি, পিএইচপির একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। আমাদের এখনকার ডিপেন্ডেন্সি হচ্ছে আমাদের এই প্রজেক্টে আমাদের এই ক্লাসগুলা লাগছে তাকে চেনায় দেওয়ানো, এই অটো লোডিংয়ের কাজটা আমরা, এটা আমাদের এখন বর্তমান ডিপেন্ডেন্সি। এই কাজটা করাই নিচ্ছি কাকে দিয়ে, কম্পোজারকে দিয়ে। কম্পোজার কার ভাষা বুঝে? কম্পোজারকে কিছু হুকুম দিতে গেলে কম্পোজার যে ইএক্সিটা আমরা একটু আগে ইনস্টল করলাম সেটা সে কার ভাষায় কথা বুঝে? জেসন ল্যাঙ্গুয়েজে কথা বুঝে। তো তাকে জেসন ল্যাঙ্গুয়েজে আমরা নির্দেশ দিলাম যে তুমি অটো লোডিং করো, কি স্ট্যান্ডার্ডে, PSR4 স্ট্যান্ডার্ডে, এবং তোমার নেম স্পেসের, আমার কোডের মধ্যে নেম স্পেস আছে অ্যাপ, তার পাথ হচ্ছে এটা, আমার কোডের মধ্যে নেম স্পেস ব্যবহার হচ্ছে ট্যাব, তার ফিজিক্যাল লোকেশন হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে আপনারা মাল্টিপল থাকলে কি করবেন, কমা দিয়ে দিতে পারবেন, লাস্টেরটাতে আর কমা দিতে হবে না। তারপর এই ফাইলটা, জেসন ফাইলটা লেখার পরেই কাজ শেষ না, তাকে কি করতে হবে, আমাদের কম্পাইল করতে হবে। কিভাবে কম্পাইল করব? আমাদের কম্পাইল করে আলটিমেটলি ভেন্ডর ফোল্ডারটা উপলব্ধি করতে হবে, ভেন্ডর ফোল্ডারটা পাইতে হবে। ভেন্ডর ফোল্ডারটা যদি না পাই তাহলে আমাদের কাজ অসমাপ্তই রয়ে গেল। তাই আমরা তখন ভেন্ডর ফোল্ডারটাকে ডিলিট করে দেই। তারপর দেখি কিভাবে ভেন্ডর ফোল্ডারটা আমরা আনতে পারি। আমরা কি করব, রুট ফোল্ডারে যাব, আমাদের প্রজেক্টের রুট ফোল্ডারে গিয়ে আমাদের যেখানে কম্পোজার ফাইলটা সরাসরি আছে সেখানে শিফট চাপ দিয়ে রাইট বাটন চাপ দিয়ে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, এই উইন্ডোতে গিয়ে আমরা লিখব কম্পোজার, তারপর স্পেস ডাম্প ড্যাশ অটোলোড, তারপর এন্টার। হ্যাঁ, তখন আমরা দেখলাম জেনারেটিং ফাইল, অটোলোড ফাইলস জেনারেট করলো এবং এখানে কি একটা ফোল্ডার চলে আসলো, ভেন্ডর। সুতরাং উই আর ডান। তো আমরা তখন এই কমান্ড উইন্ডোটাকে ডিলিট করে দিলাম, মানে ক্রস করে দিলাম, এবং আমরা এখানে দেখলাম যে আমাদের এখানে অটোলোড PHP নামক একটা ফাইল তৈরি হয়েছে। সুতরাং এই ফাইলটাকে আমাদের যতগুলো ভিউ ফাইল আছে সব সময় খেয়াল রাখতে হবে, সবগুলো ভিউ ফাইলের শুরুতে কি করতে হবে, অটোলোড PHPটা, ভেন্ডর অটোলোড PHPকে রিকোয়ার ওয়ান্স করাই নিতে হবে। ঠিক আছে, বলেন। জি জি, এখন প্রশ্ন আসছে
একজনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের থেকে আসাতে ভালো হয়েছে আমার জন্য, বোঝানোর জন্য যে আমরা কখন জেসন ফাইলটা চেঞ্জ করব, আমরা কখন জেসন ফাইলটা চেঞ্জ করব, বা কখন আমাদের হইলো হয়তো এমন নতুন একটা নেম স্পেস আমরা ডিক্লেয়ার করেছি যে নেম স্পেসের বর্ণনা কোথায় নাই, আমাদের এই জেসন ফাইলে নাই। তো ওই বর্ণনাটা যোগ করার জন্য আমরা জেসন ফাইলকে এডিট করব না, নতুন একটা লাইন যোগ করব না। দেখেন কথার কথা, এরকম একটা লাইন যোগ করব না, ওটা হয়তো হতে পারে স্যাপ, হ্যাঁ ওটা হতে পারে স্যাপ। তো এই যে নতুন চেঞ্জটা করলাম, এই চেঞ্জটা তো আমার যে অটো লোড ভেন্ডার যেটা হয়েছে সেটার মধ্যে নাই। জেসন ফাইলকে যখনই আমি চেঞ্জ করব তখনই আমার ডাম্প অটোলোডের কাজটা করতে হবে, কম্পোজার ডাম্প অটোলোড, তখন লেটেস্ট ইনফরমেশনটা সে অনুযায়ী ইনিশিয়ালাইজড হবে। ঠিক আছে, সুতরাং থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য। এটা আমার আমরা কিন্তু নতুন ক্লাস, আমাদের প্রজেক্টে যদি আরও 100টা ক্লাস যোগ হয় তাহলেও আমাদের ডাম্প অটোলোড করা লাগবে না, কারণ পাথ তো ওইটাই আছে, আমরা তো ওই পাথের মধ্যেই রাখতেছি, ওটা চেনানোর দরকার নেই। কিন্তু আমাদের যখনই কম্পোজার যে কোনো কারণে হোক, যে কম্পোজার ডট জেসন ফাইলটাকে আমরা যখনই এডিট করব, কোনো একটা চেঞ্জ মেক করব, তখনই আমাদেরকে সাথে সাথে করে নিতে হবে কি কম্পোজার ডাম্প অটোলোড, ওই বিষয়টা করে নিতে হবে। ডিলিট ম্যানুয়ালি করার দরকার নেই, সে রিপ্লেস হয়ে যাবে। তারপর আপনার যদি সন্দেহ থাকে, আপনি ভিজুয়ালি যদি কিছু দেখতে চান চেঞ্জটা নতুন করে জেনারেট হলো কিনা, আপনি ডিলিট করে ইয়ে করলেন। কিন্তু এই কাজটা সব সময় করবেন না, কারণ আপনি মনে করেন 200 মেগাবাইটের একটা ইয়ে আছে, কি বলে 200 মেগাবাইটের একটা প্যাকেজ আপনি কম্পোজারের মাধ্যমে আপনার ভেন্ডর ফোল্ডারে নামাইলেন। আমাদের ভেন্ডর ফোল্ডারটা কিন্তু এখন একটা উইন্ডোজে যেমন প্রোগ্রাম ফাইলস বলে একটা ফোল্ডার আছে না, সবগুলো ইনস্টল করা প্রোগ্রামের ফাইলগুলো থাকে ওখানে, তেমনি ভেন্ডর ফোল্ডারটা হচ্ছে আমাদের ওরকম একটা ফোল্ডার এখন। এখানে যেমন এখন আপাতত দেখতে পাচ্ছেন কম্পোজার আর অটোলোড পিএইচপি। ভবিষ্যতে আপনি যদি পিডিএফ ফাইল তৈরি করার জন্য একটা প্যাকেজ নামান কম্পোজারের সহায়তায়, ওই পিডিএফ ফাইলের ক্লাস ফাইলগুলো এসে পড়বে কোথায়, এখানে ভেন্ডরের ভিতর। ঠিক আছে, তো ওরকম আপনি যদি ডিলিট করে দেন তাহলে কি ওই সবগুলা ওই 200-250 মেগাবাইট আবার নতুন করে ডাউনলোড হবে না? ওটা তো আপনাদের ওই পেন নেওয়ার তো দরকার নেই। একবার ডাউনলোড হওয়া জিনিস আপনি আবার মুছে দিয়ে আবার ডাউনলোড করতেছেন, তখন আপনার ওইটা কস্টলি হয়ে যাবে জিনিসটা। তো প্রথম প্রথম ভেন্ডর ফোল্ডার হালকা থাকা অবস্থায় আপনারা এই কাজগুলো করতে পারেন, বাট যখন আপনার ভেন্ডর ফোল্ডারে অনেকগুলো প্যাকেজ অলরেডি ইনস্টল, তখন ওটাকে ডিলিট করবেন না, বোকামি হবে। কারণ তখন ওই 1-2 গিগাবাইট যত বড় হয় আর কি আপনার প্যাকেজ, ওগুলো আবার সেই ইন্টারনেট থেকে বসে বসে নামাইতে চেষ্টা করবে। কি কমান্ড একই থাকবে, কমান্ড একই থাকবে, যদি দেখি সে অলরেডি জিনিসটা আছে, সে সেটা নামাবে না। তো এই ছিল আমাদের অটোলোডিং বাই ইউজিং কম্পোজার, যেখানে আমাদের দেখছি আমরা একটা ফর্মের মাধ্যমে ডাটা দিয়ে টেস্ট করতেছি যে আমরা এখন কম্পোজার দিয়ে কাজটা করাইছি। এটা আমাদের ফর্মটা কি দিয়ে করাইছি, ইনফরমেশন কালেকশন ফর্ম কম্পোজার। এই যে তথ্য দিচ্ছি, তথ্য দেওয়ার পর আমাদের এখানে একটা আইডি দিলাম, সে তখন সাবমিট করলাম। এটা তখন আমাদের স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের মধ্যে স্টুডেন্ট ক্লাসের কিছু প্রপার্টিকে সেট করলো, তাই না? স্টুডেন্ট ক্লাস এবং পার্সন ক্লাসের প্রপার্টিকে সেট করলো, কারণ স্টুডেন্ট ক্লাস যেহেতু পার্সন ক্লাস থেকে ইনহেরিটেড, সেহেতু স্টুডেন্ট ক্লাসের প্রপার্টিও সেট হয়েছে, আর কার সেট হয়েছে, পার্সন ক্লাসের প্রপার্টিও সেট হয়েছে। এই ছিল হচ্ছে আমাদের কি বলেন, না না, যদি দুইটা নেম স্পেসে, না আপনি আপনি বলতে চাচ্ছেন যদি নেম স্পেস ভিন্ন হয়, আপনি এক কাজ করতে পারেন, সেক্ষেত্রে ফোল্ডারগুলো এখানে এসিআইপির ভিতরে অ্যাপ স্যাপ ট্যাপ নামে আলাদা ফোল্ডার খুলে, যদি মনে করেন অ্যাপের মধ্যেও পার্সন ডট পিএইচপি থাকবে, স্যাপের মধ্যেও পার্সন ডট পিএইচপি থাকবে, কিন্তু দুইটা হবে দুই জিনিস। তাহলে আমরা নেম স্পেস ব্যবহার করবো ডাটা এনক্যাপসুলেট করার জন্য। হ্যাঁ হ্যাঁ,
সুযোগটা তো নাই, কিন্তু আপনি যদি কথার কথা যদি ভিন্ন ভিন্ন নেম স্পেসের আন্ডারে সেম ফাইলও আপনি রাখতে পারেন না চাইলে, পাত তখন ভিন্ন দেখা দিবেন কম্পোজারে। এখন তো আমি দোনোটার পাত একই দিছি দেখে আপনি বলতেছেন যে একই ভিন্ন নাম তো দেওয়ার, এটা তো আমাদের সুবিধা কিসে, মানে একই নামের ক্লাস দুইটা করা যাবে না এই ক্ষেত্রে, যেহেতু ফাইল নেম আর ক্লাস নেম সেম। কিন্তু আপনার যদি মনে হলো কোনো কারণে ট্যাব নামক নেম স্পেসের আন্ডারেও পার্সন নামে একটা ক্লাস রাখতে হবে, তখন কি আপনারা সেম ফোল্ডারে পারবেন দুইটার পাথ? তখন অ্যাপ হইতে হবে একটা ফোল্ডার, স্যাপ হইতে হবে আরেকটা ফোল্ডার। ওটা আপনার জেসন ফাইলে চেনা দিবেন। এখানে যেমন জেসন ফাইলে আমরা কি করছি বলে দিছি দুইটাই সেম পাথ, তিনোটাই সেম পাথ, তখন আমাদের ক্ষেত্রে কি হবে, তিনোটা সেম পাথ হবে নাকি এক একটা এক এক পাথ হবে, লাস্টে দিয়ে গিয়ে অ্যাপ ট্যাপ স্যাপ এগুলোও যোগ হবে। এই যে অ্যাপ এরকম, এটার ক্ষেত্রে হবে ট্যাপ, এরকম হবে না, এরকম করে দিতে হবে না তখন অন্য আরেকটা ইয়ের ভিতরে, এই এই আর কি বিষয়টাই। তো এই ছিল হচ্ছে আমাদের কম্পোজার বাই ইউজিং ইয়ে কি বলে অটো লোডিং বাই ইউজিং কম্পোজার। ওকে, থ্যাংক ইউ সো মাচ।